আহ, স্বাগত জানাচ্ছি আজকে স্পেসের তৃতীয় নারীবাদী বৈঠকে আজকের আড্ডায় আমাদের সাথে আছে দুজন খুবই পরিচিত মুখ, যাদেরকে এক নামেই সবাইকে চেনেন, আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, তারপরেও পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন গণমাধ্যমের দুজন পরিচিত ব্যক্তিত্ব। আম, ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজে আছেন সিনিয়র সাংবাদিক হিসেবে, এবং উদিশা ইসলাম, যিনি চিফ রিপোর্টার হিসেবে কাজ করছেন বাংলা ট্রিবিউনে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। স্বাগত জানাচ্ছি স্পেস এর আজকের আয়োজনে। আজকে আমরা মূলত আলোচনা করব গণমাধ্যমে নারীদের ভূমিকা নিয়ে। গণমাধ্যমে পিতৃতান্ত্রিকতা, এই বিষয়টি আসলে আমরা সবসময় আলোচনায় আসে। নারীর উপস্থাপন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আসে, নারীকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয় বা নারীকে গণমাধ্যমে হেয় করা হয়। এই আলোচনাগুলো আমাদের সমাজে আছে, বা এই জেন্ডার নিয়ে আমরা যারা কাজ করি এই আলোচনাগুলো করি। কিন্তু যারা আসলে গণমাধ্যমে কাজ করছেন নারীরা, আমি মনে করি যে এটা আমাদের দেশে আসলে খুবই চ্যালেঞ্জিং একটা পেশা। বিশেষ করে এমন একটি সমাজে, যে সমাজে মনে করা হয় যে নারীদের মেধা মেধা দিয়ে কাজ করার যোগ্যতা কম, চ্যালেঞ্জ নেওয়ার যোগ্যতা কম, বরঞ্চ নারীরা আসলে তার রূপ দিয়েই কাজটা করে বেশি। সেরকম একটি জায়গায়, সেরকম একটি দেশে খুবই এরকম চ্যালেঞ্জিং একটা পেশা, এবং আপনারা দুজনই প্রতিষ্ঠিত আপনার যার যার জায়গাতে। তো সেই বিষয়টা নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করতে চাই। শুরুতেই আমি আসলে উদিশা আপার কাছে যাচ্ছি। আপনাকে আমি আসলে জিজ্ঞেস করতে চাই, একটা লম্বা জার্নি আসলে এটা, না একটা, আপনি বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার হিসেবে কাজ করছেন, একটা লম্বা জার্নি করে এখানে আসতে হয়েছে। তো সেখানে একজন নারী হিসেবে কি খুব সহজে এই জায়গাটায় আসছেন না? এই জায়গাটা, এই জার্নিটা কেমন ছিল এইখানে? একজন চিফ রিপোর্টার হওয়ার যে জার্নিটা, সেই জার্নিতে গণমাধ্যমে কাজ করতে গিয়ে আপনাকে কোনো পিতৃতান্ত্রিকতার শিকার বা যে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছে কিনা? উদিশা ইসলাম। আমি তো আসলে জার্নালিজমে পড়েছি যে সাংবাদিকতা করব বলে, হ্যাঁ, শুরু থেকে একটা প্রস্তুতির ব্যাপার ছিল। কিন্তু যখন পড়ালেখা করছিলাম সাংবাদিকতায় বিশ্ববিদ্যালয়ে, তখন মনে হয়নি যে আসলে কি ধরনের প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হয়। তখন একজন আমার ছেলে শিক্ষার্থী বন্ধু যা শিখেছেন আমিও তাই শিখেছি, এবং ভেবেছি যে একটা খুব দারুণ জায়গায় কাজ করব। যখন কাজ করতে আসলাম, তখনই বুঝলাম যে ধীরে ধীরে বুঝতে শিখলাম যে কোন জায়গাগুলোতে বাধা আসে শুরুতেই। আমাদের সবারই হয়তো সেই কম বেশি অভিজ্ঞতা আছে, পরিবার থেকে বাধা আসে। আমি আলোচনার শুরুতে বলতে চাই যে আসলে পুরো আলোচনাতে ব্যক্তি উদিসা হিসেবে আমি কথা বলতে স্বস্তি বোধ করি না এই ক্ষেত্রে। হ্যাঁ, পুরোটাতেই ধরেন যে আমার হয়তো সমস্যা হয়নি পরিবারে, আমার পরিবার খুব চেয়েছেন যে আমি এই পেশাতেই আসি, কিন্তু ৮-১০ জনের পরিবারে তাকে ওই চ্যালেঞ্জটাও মোকাবেলা করে আসতে হয় অফিসের চ্যালেঞ্জের আগেই। ফলে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়েই তো ঢোকা, এবং ঢোকার পর প্রতিনিয়ত কোন কাজটি আমি পারবো, কোন কাজটি আমি পারবো না, সেই পরীক্ষা। আজীবন নারীকে কিন্তু এই পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, সমাজের বাইরে তো গণমাধ্যম কিছু না। এখনো যেহেতু আমরা সমাজের মধ্যে আমাদের পারদর্শিতা এবং সক্ষমতা নিয়ে পরীক্ষা দিচ্ছি, ফলে আমাদের কাজের জায়গাতেও পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাগুলো আমার ব্যক্তিগত জার্নির কথা যদি বলেন, তাহলে শুরুর দিকে একেবারেই সুখকর ছিল না। এক সময় আমাকেও ভাবতে, সেরা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়েও ভাবতে হয়েছে যে হয়তো ছেড়ে দিতে হবে এই পেশা, হয়তো আমি এই পেশার উপযোগী না। কিন্তু তারপর মনে হচ্ছে যে আচ্ছা দেখি না কোন জায়গাগুলোতে অস্বস্তি তৈরি হচ্ছে, সেগুলো কিভাবে কাটানো যায়। সময় দিলে হিলিং এর তো একটা সময় লাগে, সেটি আসলে কোন জায়গায় যাচ্ছে। ফলে প্রতিনিয়ত সমাজ যেমন যতটুকু পরিবর্তন হচ্ছে, ঠিক ততটুকুই হয়তো গণমাধ্যমের ভেতরে আমরা যারা আছি তাদের জায়গাগুলো পরিবর্তন কিছুটা হচ্ছে। আর গণমাধ্যমে তো ২ রকম ব্যাপার আছে, একটা হচ্ছে গণমাধ্যমে নারী, আর একটা মানে যারা কাজ করেন সেই নারীরা,
আরেকটা আছে হচ্ছে গণমাধ্যমে উপস্থাপন হয় যে নারীরা, সেই নারীদের বিষয়। ফলে দুইটাই একই সাথে একইভাবে ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে করতেই আগাতে হয়। এবং ধরেন আপনি শুরু করছিলেন যেভাবে, যে আপনি আমরা একটা পজিশনে এসে পৌঁছেছি, ফলে পেছনের লড়াইটা, এই লড়াইয়ে যদি একেবারেই বলি যে আমাদের পুরুষ সহকর্মীদের কোনো সহযোগিতা ছিল না, সেটা তো ভুল বলা হবে। তাদের প্রত্যেকেরই যারা কিনা বাধার সৃষ্টি করেছেন বিভিন্ন সময়, সেটাকেও আমি সহযোগিতা হিসেবেই দেখতে চাই। তিনি বাধা হয়তো ওইভাবে সৃষ্টি না করলে আমি হয়তো আরেকটু জেদি হতাম না, বা ওই বাধাগুলো প্রত্যেকটাই হয়তো আমাকে শিখিয়েছে। এবং সেই একটা পর্যায়ে তো এমনও হয়েছে যে যারা কিনা আজকে আমি এই পজিশনে আছি, সেটাও তো অনেক পুরুষ আমাদের যারা আছেন সহকর্মী এবং বস লেভেলে, তাদের সকলের একটা সমন্বিত সিদ্ধান্তই তো ধরেন পজিশন হিসেবে যদি চিফ রিপোর্টার বলি, নারী হবেন পুরুষ হবেন, তার থেকে বড় কথা হচ্ছে যে কে এই পজিশনে কাজটা করতে পারবে। তো সিদ্ধান্তটা তারা নিয়েছেন, সেই সিদ্ধান্ত নিতে পারাটাও তো একটা রাস্তা তৈরি করেছে, একটা জায়গা তৈরি করেছে। ফলে আগামীতে হয়তো আলাপ আগাবে। আপাতত আমি এইটুকুই বলে শেষ করি। নারী হবেন পুরুষ হবেন, তার থেকে বড় কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ দিশা। আমি উর্মি আপার কাছে আসলে ঠিক এই একই প্রশ্নটা নিয়ে যেতে চাই। এখানে আমি একটু যোগ করব যে প্রিন্ট মিডিয়া থেকে আসলে আমরা যেটা বলি যে ভিজুয়াল মিডিয়া টেলিভিশন, সেটা হয়তো আরো একটু নারীদের জন্য বেশি চ্যালেঞ্জিং। এই অর্থে আমি বলবো যে এখানে মনেই করা হয় যে এখানে যে নারীরা কাজ করেন তাদের আসলে মেধার যোগ্যতার থেকে রূপটা বেশি প্রাধান্য পায়। সে কত সুন্দর দেখতে, কত সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারে, সেটা মূল বিষয়, সেখানে মেধাটা মূল বিষয় না। এবং এটা খুবই প্রচলিত একটা ধারণা, খুবই প্রচলিত একটা কথা। তো সেইখানে আপনার স্ট্রাগলটা এই যে বিষয়গুলোকে মাথায় রেখে বা এই বিষয়গুলোকে পার হয়ে আপনার স্ট্রাগলটা এখানে কিরকম ছিল, বা আপনাকে কি কি বাধা পের হইতে হয়েছে? ধন্যবাদ শিমুল খান। প্রথমত হচ্ছে যে যেটি আপনি শুরু করলেন যে সুন্দর করে উপস্থাপন করা বা রূপের একটা ব্যাপার, আমি তো রূপবতী না প্রথমত, ফলে আমি ঠিক জানি না যে আসলে ঠিক কিভাবে আসলে রূপ দিয়ে কাজ করা যায়। এই অভিজ্ঞতা আমার কম, কারণ আমি আসলে দেখতে তো অত ভালো না, অত রূপবতী না। মানে মিডিয়ার মেয়ে বলতে ইনভার্টেড কমার মধ্যে আমরা যে শব্দগুলো দেখি, আমি তো সেই অর্থে প্রচলিত অর্থে সেরকম না, ফলে ওই ব্যাপারটা আমার ক্ষেত্রে তো আগেই খারিজ হয়ে যায়। আপনি যেমনটি বলছিলেন যে প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়ায় পার্থক্যটা বা স্ট্রাগলটা আলাদা কিনা, কঠিন যেরকম আপনি বলছেন যে সবাই ভাবে যে এখানে বোধহয় রূপের একটা ব্যাপার আছে, মেধার থেকে মানে কেমন দেখতে মানুষটা, সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আবার দেখেন, যদি আমি একটু পজিটিভলি বলি, এটা কিন্তু আবার একটু পজিটিভও, কারণ প্রিন্ট মিডিয়া স্ট্রাগলটা আমার মনে হয় যে অনেক বেশি। একজন উদিত সাইমনকে আসলে তার লেখা দিয়েই মানুষকে চেনাতে হয়, বা মানুষকে তার দক্ষতা যোগ্যতা কতটুকু আছে সেটি আসলে তার একদম তার লেখা দিয়ে, তার অনুসন্ধানী রিপোর্ট দিয়ে সেই কাজগুলো করতে হয়। টেলিভিশনে আমরা এখানে আপনি জানেন যে টেলিভিশন মিডিয়াটাই আমাদের দেশে আসলে একেবারে উদীয়মান একটা শিল্প। আমরা এখনো এতদিন পরেও সেই, যদি আমরা ইটিভি থেকে ধরি অথবা চ্যানেল আই বা এটিএন বাংলা, তারপরে ইটিভি, সেখান থেকে যদি আমি ধরি, তাহলে আমি বলতে পারি যে এখনো আসলে টেলিভিশন মিডিয়া বা টেলিভিশন শিল্প বলতে যা বোঝায়, সেটার যা চেহারা হওয়ার দরকার, সেই চেহারাটা কিন্তু এখনো বাংলাদেশে আসলে পাইনি। ফলে এখানে অনেক কিছুই কিন্তু এখনো আমাদের শেখার বাকি আছে। আমার মনে আছে যে আমি একেবারেই নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য কিন্তু টেলিভিশনে প্রথম কাজ করতে শুরু করি। আমার ইচ্ছে ছিল আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করব, পাশাপাশি টেলিভিশন মিডিয়াতে আমি নিউজ পড়বো। তখন তো নিউজ পড়া আলাদা একটা ব্যাপার ছিল। তো সেই সময় আমি শিখেছিলাম, যে ট্রেনিং গুলো করেছিলাম,
সেগুলো কিন্তু এখনো আমার কাজে লাগে। কাজে লাগে মানে সেই সময় ট্রেনিং গুলো বেশ ভালো ট্রেনিং ছিল। আমার মনে আছে নাজমুল আশরাফ আমাদেরকে ট্রেনিং দিয়েছিলেন একটা, এবং নাজমুল আশরাফ আবার শিখেছিলেন কার থেকে, তিনি বলতেনই যে আমি শামসুদ্দিন হায়দার ডালিম ওনার কাছ থেকে, ওনারা যেহেতু বিবিসিতে তখন কাজ টাজ করেছেন, তো টেলিভিশন মিডিয়াটা কি তখন প্রথম আসলে তারা শিখছেন, এবং তারপরে সেটা আস্তে আস্তে আমরা শিখি। ফলে সুবিধা কোনটা, যেটা আসলে প্রিন্ট মিডিয়ার থেকে টেলিভিশন মিডিয়ার একটা স্ট্রাগল কম, সেটা হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে। পত্রিকাতে তো আর উদিত সাইমনের চেহারা দেখা যায় না, তার হয়তো একটা বাই লাইন যায়, কিন্তু টেলিভিশনে যেহেতু আমার চেহারা দেখা যাচ্ছে, আমি যেহেতু রিপোর্টিং করার সময়ও আমার একটা চেহারা দেখানোর একটা সুযোগ থাকে, ফলে সমাজের কাছে এবং পরিবারের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা। আপনি জানেন যে জার্নালিজম পেশাটাই আসলে আমাদের দেশে তো খুব বেশি খুব ভালো মতো যে গ্রহণ করা হয় তেমন তো না। ফলে টেলিভিশনের চেহারা দেখানোর ফলে এক ধরনের একসেপ্টেন্স কিন্তু তৈরি হয় ফ্যামিলি এবং সমাজের কাছে। আর স্ট্রাগল আপনি যেটা বললেন যে হ্যাঁ, এই স্ট্রাগলটা আসলে এতদিন পরে সেই সংগ্রামটা আসলে আমরা এখন করছি। আমরা এখন এসে বলছি যে আমরা সংবাদ কর্মী। আমরা মোটেই খুব সাজগোজ করে টেলিভিশনে শুধু নিউজ করে দিয়ে আসা হিসেবে মেয়েদেরকে যেভাবে দেখা হয়, আমরা সেই স্টেরিওটাইপ জায়গাটাতে আসলে না। আমরা এখন কাজ করছি, বা আসলে তখন থেকেই করছিলাম। মানে দেখেন, আমি যদি আমার পার্সোনাল সংগ্রামের কথা বলি, উদিসা আপা বলছিলেন যে তিনি তার ব্যক্তিগত সংগ্রামের কথা বলেন না। আমি একটু বলতেই চাই, আমি বৈশাখী দিয়ে আমার টেলিভিশন ক্যারিয়ার শুরু, এবং যেহেতু বৈশাখী টেলিভিশনটা খুব একটা মনোযোগ পায়নি কখনো, তখনও না এখনো না, যার কারণে সবাই ভুলে গেছে। আমার মনে হয় যে প্রথম আমি টেলিভিশনে নিউজ পড়তাম এবং একই সঙ্গে আমি রিপোর্টিং করতাম। এটা নিয়ে অনেক ধরনের ইয়ার্কির সম্মুখীন আমাকে হতে হতো অন্য সহকর্মীদের কাছে, অন্য টেলিভিশনের সহকর্মীদের কাছে। তারা বলতেন যে ও ও তো খবর করে, আবার খবর পড়ে। আমার কাছে কিন্তু এটা পার্ট অফ মাই জব ছিল। এরকম অনেক দিনই আসলে গেছে যে আমি খুবই আমি আমি তখন থেকে ফরেন বিট করতাম। আমি হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো একটা স্টোরি করে এসে খুব ঘর্মাক্ত কলেবরে কোনো রকমের ট্রাইপডটা রেখে শাড়িটা পরে আমি নিউজ পড়তে বসে গেছি। ফলে এইটা কিন্তু আমার কাছে একটা স্ট্রাগল ছিল, যে এবং সেটা হয়তো সবাই ভুলে গেছে। এখন তো সবাই সাংবাদিক, মানে আমাদের টেলিভিশনে বা অন্যান্য নিউজ চ্যানেলও কিন্তু এভাবেই কাজ করে এখন। যারা সংবাদ পড়েন, একই সঙ্গে রিপোর্টিং করেন, ডেস্কে কাজ করেন, সব রকমের কাজ করেন। কিন্তু ওই সময় এটা কিন্তু নতুন ছিল। ওই সময় হয় আপনি রিপোর্টিং করবেন, অথবা আপনি খুব মেকআপ করে সেজে গুজে একদম এসে একটা নিউজ পড়ে আপনি চলে যাবেন। এবং আমার খুব মনে আছে যে আমি যখন তখনও চাকরি করি না বৈশাখীতে, তার আগে আরটিভিতে আমি একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো সেখানে বলা হয়েছিল যে আপনার কি গাড়ি আছে? তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। তা আমি বললাম যে না। বলে না, আমরা আসলে নিউজ প্রেজেন্টার হিসেবে তাদেরকেই সাধারণত চিনি বা জানি যাদের গাড়ি টাড়ি আছে, তারা আসবেন সুন্দর করে সেজে নিউজ পড়বেন, আবার চলে যাবেন। তো যথারীতি আমার গাড়ি ছিল না। আমি জানি না আসলে গাড়ি না থাকার কারণে আমার কাজটা হয়নি নাকি, এটা আমি এখন মনে করতে পারি না। কিন্তু আমি আসলে এই সংগ্রামের কথা বলতে চাই যে আহ, এই এই যে আপনার নারী সংবাদ কর্মীদেরকে ভাবা যে তারা আসলে ঠিক শুধুমাত্র সাজগোজ করেন এবং সাজগোজ করে কাজ করেন, এই জিনিসটা ব্রেক করা আসলে টেলিভিশন সাংবাদিকদের জন্য খুব জরুরি। এবং সেই কাজটা মনে হয় আমরা এখনো করছি। শিমুল। শিমুলের মিউট করা আছে, ওটা আনমিউট করতে হবে। দুঃখিত। যেটা হয়েছে, এখানে আমরা বোধহয় কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, আমার এখানে ইলেকট্রিসিটিটা চলে গিয়েছিল অল্প সময়ের জন্য, আমরা কানেক্ট করেছি আবার, মানে এখনো ইলেকট্রিসিটি নাই, যাই হোক। কিন্তু এই আমরা শুনতে পাচ্ছিলাম, ইশরাতকে শুনলাম এতক্ষণ। আচ্ছা, তো সেটা হলে খুবই ভালো। আচ্ছা, আমি উড়িষ্যার কাছে যেতে চাই। উড়িষ্যা, আপনি একজন হচ্ছেন মা, আবার একজন রিপোর্টার, মানে এবং আমি আবার বলতে চাই যে যে পজিশনে আপনি আছেন সেই পজিশনটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে আরো অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হয়। এবং আমাদের দেশে আসলে এই কথাগুলো প্রচলিত আছে যে একজন নারী এই চ্যালেঞ্জ নিয়ে কাজগুলো করতে পারে না, বা
একজন মা বিশেষ করে, হ্যাঁ, উপরের মানে অবস্থানে থাকলে, সিনিয়র পজিশনে থাকলে সে কাজগুলো ঠিকঠাক মতো করতে পারে না, এবং অন্য অন্য জায়গায় মানে পত্রিকা ছাড়াও অন্য জায়গাগুলোতেও আমরা দেখি যে, ইভেন এনজিওতে আমরা দেখি যে ওই মাতৃত্বকালীন সময় তাকে আহ মা হওয়ার কারণে নানান ধরনের প্রতিবন্ধকতা পার হতে হয়। তো আপনি এই জায়গাটাকে কিভাবে কোনো প্রতিবন্ধকতায় পড়তে না, হয়েছে কিনা? আমি তো কোনো ম্যাজিক জানি না। ইশরাত আমার থেকে আরো আগে মা হয়েছে, ফলে ও একই রকম কম বেশি অভিজ্ঞতার ভিতর দিয়ে নিশ্চয়ই যেতেই হয়। কিন্তু আমি আবারও বলবো যে গণমাধ্যম তো প্রত্যেকে এসে পড়া কোনো জিনিস না, সমাজেরই অংশ। ফলে সমাজের যে প্রতিকূলতাগুলো, তার প্রত্যেকটা জিনিসই আমাদেরকে কম বেশি প্রফেশনাল জায়গাতেও আহ, প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, যেটা হয়তো পুরুষ সহকর্মীদেরকে অতটা পড়তে হয় না। মা হতে গেলে ৬ মাসের একটা ছুটি লাগবে, এটা তো বাস্তবতা। এখন এই বাস্তবতা আপনার যদি পুরুষ সহকর্মীরা মেনে নিতে না পারেন, সেই জায়গাতে আসলে যত বেশি মানে ধরেন কানে শোনাটা বাদ দেওয়া, অনেকে অনেক কথা বলবে, কানে না নেওয়া, এই কানটা একটু যদি দুর্বল হয় তাহলে হয়তো অনেক কাজ সহজ হয়। কেননা আপনার কাজটা তো আপনারই, ওই কাজটা যদি না আপনাকে একেবারে ম্যানেজমেন্ট লেভেল থেকে কোন রকমের প্রতিকূলতার মধ্যে ফেলে, তার আগে পর্যন্ত কিন্তু আপনার পাশে যিনি বসেন তাকেই আপনার হচ্ছে সামাল দিতে হয়। ওই সামাল দেওয়ার আমি আমার ব্যক্তিগত এখানে বলি, আমি আমার ব্যক্তিগত ইগুলো বলবো না, স্ট্রাগল বলবো না, তা কিন্তু বলি নাই উর্মি। আমি বলতে চাইছি যে ব্যক্তি উদিসা না, এইটা আমার, উর্মির, একজন এ বি সি সবার একই সমস্যার মধ্য দিয়ে কম বেশি। হয়তো আমি একটু সামাজিক সুবিধা বেশি পাই বলে একটু ভালোভাবে চলতে পারি, হয়তো যিনি নতুন এসেছেন তার সামাজিক সমস্যাগুলো এবং অফিসিয়াল সমস্যাগুলো আর একটু প্রকট। আমরা যে ২০ বছর পার হয়ে এসেছি তাকে হয়তো আগামীতে ওই ২০ বছরটা পার হতে হবে, যদিও তাদের পাশে আমি বা উর্মিরা আছেন বলে আমি বিশ্বাস করি, যেটি আমাদের সময় অত বেশি ছিল না। আমাদের সময় শুরু করছেন ফার্স্ট ওয়েভ যারা শুরু করেছিলেন তারাই তখনও অনেক বেশি ভঙ্গুর, ফলে আমরা অনেক বেশি এমন কাউকে পাইনি যিনি পাশে এসে দাঁড়িয়ে বলবেন যে থামা যাবে না। কিন্তু এখন আমি বা উর্মি বলতে পারবো কাউকে একজনকে যে না, এগুলো আসলে এরকমই হয় এবং এটা পার হয়ে আসা যায়, কোথাও থামা যাবে না। সেই কথাটা বলার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটি খুব পজিটিভলি আমি দেখতে চাই। আমার এই যে পুরো সময়টাতে আমি যে সদ্য মা হলাম এবং মা হওয়ার কেন্দ্রিক কোনো জটিলতা, আমার সৌভাগ্য যে আমাকে এটার ভিতর দিয়ে যেতে হয়নি। আমি ৬ মাস ছুটি কাটিয়েছি, ৬ মাস চিফ রিপোর্টার হিসেবে থাকাকালীনই ৬ মাস ছুটি কাটিয়ে এসে আবার চিফ রিপোর্টার পদটাতেই আমি গত ২ বছর কাটাচ্ছি। এইটি সাধারণত বলা হয় যে যখন কিনা মাতৃত্বকালীন ছুটিতে যায়, ফিরে এসে সেই পদ পজিশন গুলো ফিরে পেতে আবার সময় লাগে। এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, আসলেই সেটি সময় লাগে। কেননা এই ৬টা মাস যে কিনা আপনাকে সাপোর্ট দিতে আসছেন, তিনি তার সমস্ত কাবিলিয়াত দেখিয়ে প্রমাণ করতে চাইবেন যে তিনি এটি চালিয়ে দিতে পারেন। ফলে একজন মানে নারীর চরিত্রকে তো আমরা কন্যা যায় জননী দিয়ে এখনো পোট্রে করি। ফলে ঠিক আছে, একজন বাচ্চা কোলালা মহিলা বসে আমাকে বলছেন যে আপনি এখন ওই অ্যাসাইনমেন্টে যান, এটি সহ্য করতে পারার যে পুরুষ মানসিকতা, এটা এটা খুব সহজ না। ফলে আমি মনে করি একই সাথে আমাকে যেমন স্ট্রাগল করতে হয়, আমার প্রত্যেক পুরুষ সহকর্মীকে স্ট্রাগল করতে হয়, ওইটা তাদেরকে নিতে হয়তো বলেন। এটাও তারা শিখছেন যে না, আসলে শুধু মানে এই জিনিসগুলো মেনে নিতে হয়। এইটাও মানে দ্বিতীয় পজিটিভ হিসেবে আমি দেখতে চাই। এবং আমি নিজেও একটা জিনিস শেয়ার করতে চাই যে ধরেন যখন আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি, তখন আমি গীতিয়া নাসরিনের সাথে একদিন একটা সেমিনারে দেখা, এবং আমি বলেছিলাম যে আপা ফিরে যে কি হবে আমি কিন্তু জানি না। বাংলা ট্রিবিউন আমাকে সেই স্বস্তির জায়গাটা দিয়েছে বলে এখানে কৃতজ্ঞতা জানাতে চাই, কিন্তু সব আর বাংলা ট্রিবিউন ম্যানেজমেন্ট না। ওই জায়গাটা ধরে পুরোটা আলাপ করতে পারাটা জরুরি, এবং সত্যি উদাহরণ সৃষ্টি করে করে এগোনোর কোনো বিকল্প নাই। কারণ একজন ইশরাত জাহান উর্মি ওই যে কাজটা করেছিলেন এবং সকলে হাসি ঠাট্টার মধ্যেও যে তিনি থামেন নাই, সেইটার কারণেই আজকে কিন্তু
প্রফেশন হিসেবে দাঁড়িয়ে গেছে, যে যে কিনা খবর পড়বে সে হচ্ছে খবর তৈরিও করবে। ফলে সেই পথগুলো তৈরি করতে করতে আমরা এ পর্যন্ত এসে পৌঁছেছি। এখন বাকিটা দেখা যাক যে সামনে যারা আগানোর সময় আমরা কতটা আরো কয়েকজনকে সাথে একা আগাবো নাকি আরো কয়েকজনকে সাথে নিয়ে আগাবো, সেই সিদ্ধান্তটা আমাদের এই প্রজন্মটাকে নিতে হবে। শিমুল কি আবার নাই হয়ে গেল? তার এখানে ব্যান্ডউইথটা মনে হয় খুব। হ্যালো, হ্যাঁ শিমুল, আমরা হ্যাঁ আছি, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ একদমই অন্ধকারে বাজে অবস্থা। যাই হোক, তো উর্মি আপা, আপনার কাছে আসছি আবার, যে আপনি যে শুরু করলেন এখানে এবং এখন মোটামুটি একটা প্রতিষ্ঠিত পর্যায়ে আছেন, আমি আবারও সেই জায়গাতে যে বিভিন্ন ধরনের, বিশেষ করে যে আপনি বলছিলেন যে অ্যাটলিস্ট দেখা যায়, হ্যাঁ মানে আমরা আসলে এই বৈঠকগুলোতে অনেক ধরনের মিথ গুলো নিয়ে মূলত কথা বলতে চাই, যে কথাগুলো প্রচলিত আছে সমাজে, সেই কথাগুলো। তো সেই জায়গা থেকে আপনাকে আসলে এই যে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, একটা সিনিয়র জায়গায় আছেন, এবং তারপরেও আপনাকে সমাজের যে সেই প্রচলিত কিছু মিথ আছে, বিশেষ করে আমাদের মিডিয়ায় যারা কাজ করে তাদেরকে নিয়ে, সেই জায়গাগুলো ফেস করতে হয় কিনা? হ্যাঁ অবশ্যই সেই জায়গাগুলো তো ফেস করতে হয়, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাগুলো কিন্তু শুধু যে পুরুষের কাছ থেকে ফেস করতে হয় ব্যাপারটা কিন্তু শিমুল একেবারেই তা না। এটা অনেকখানি নারীর কাছ থেকেও ফেস করতে হয়, অনেক বেশি আসলে আমার মনে হয় যে নারীর কাছ থেকে মানে নারীর কাছ থেকে ফেস করতে হয়। আমি আসলে এখানে নারী পুরুষ তো ব্যাপার না, যেহেতু আমরা বলি যে এটা একটা সিস্টেম, এবং প্যাট্রিয়ার্কাল সিস্টেমে আসলে অনেক নারীও পুরুষতান্ত্রিক হতে পারেন, তো সেই জায়গা থেকেই হয়তো সেটা হতে হয়। একটা কথা আমি একটু উদিসা আপার সাথে একটু আমার মনে হয় যে একমত জানিয়ে রাখি, আমি পরে ভুলে যাব। সেটা হচ্ছে যে আসলে আমাদের প্রফেশনে ধৈর্যের কোনো আসলে মানে বিকল্প নাই। এরকম অনেকেই আছেন আমার সাথে যারা শুরু করেছিলেন অথবা আমার আগে শুরু করেছিলেন, তারা কিন্তু আমরা বলি না স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, এরকম সাংবাদিকতা থেকে ড্রপ আউট হয়ে গেছে, এরকম অনেক উজ্জ্বল, আমাদের থেকে অনেক ব্রাইট, অনেক মেধাবী মেয়েকে, নারীকে আমি কিন্তু চিনি যারা ড্রপ আউট হয়ে গেছেন। হ্যাঁ পুরুষেরাও অনেকে গেছেন, পুরুষেরা বেশিরভাগ গেছেন আরো ভালো পেশা বেছে নিয়েছেন, আরো ভালো ক্যারিয়ার গিয়েছেন পুরুষেরা। হ্যাঁ 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 ক্যারিয়ার হিসেবে ভালো, যেমন আমি এখনই আমার মানে চোখে ভাসতেছে শরীফুল হাসানের কথা। হ্যাঁ প্রথম আলোতে সে একদম সেই সময় তিনি ছিলেন একেবারে টপ রিপোর্টার, বা একদম সব থেকে ব্রাইট রিপোর্টার। তো সেই রিপোর্টারটা তাকে তার সম্পাদক, তার বস তাকে অনেক রাখার চেষ্টা করেছিল যে তুমি থাকো, তিনি কিন্তু থাকেন নাই। তিনি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি নিয়ে চলে গেছেন। তো সেটা আরেকটা বিষয়, সেটা কিন্তু আসলে অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে চলে গেছেন তা না, উনি আয় বাড়বে বা সিকিউরিটি আছে, জব সিকিউরিটি আছে, এই কারণে উনি চলে গেছেন। কিন্তু অনেক মেয়ে, আমি নাম বলবো না, আমার বন্ধুদের মধ্যে অনেক মেয়ে আমি আসলে আজকে স্মরণই করতে চাই তাদের, তারা কিন্তু সহ্য করতে পারেন নাই। প্রেগনেন্সি অবস্থায় অফিসে ঠিক টাইম মতো আসতে হবে, মর্নিং সিকনেস হয়, কারোর হয়তো ইভিনিং সিকনেস হয়, টেলিভিশনের কাজ করলে তো আসলে সিকনেস এরকম মর্নিং ইভিনিং এত আহ্লাদ তো আসলে কেউ দেবে না। তো এবং তখন যেটা হয় যে যেহেতু আমরা আমাদের সিস্টেমটা নারী বান্ধব না অতটা, ফলে হয়তো পুরুষরা কথা শুনিয়েছেন। এখন আমার হয়তো গন্ডারের চামড়া, আমি সহ্য করতে পেরেছি, এবং সহ্য করে আসলে যাই হোক, আমি জানি না আমি এখানে বিশাল কোনো অবস্থানে এসেছি তা তো না, কিন্তু আমি আমার কাজটার জায়গায় একটা মোটামুটি একটু রিল্যাক্সলি আরাম করে, বা আমি যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা আমি করার জায়গায় পৌঁছাতে পেরেছি। কিন্তু আমার অনেক মেধাবী বন্ধু কিন্তু সেটা পারেন নাই। কেন পারেন নাই? কারণ সিস্টেম তাকে আসলে সেই জায়গাটাতে থাকতে দেন নাই, তাদের সাথে এমন বিহেভ করা হয়েছে যে তিনি সেটা সহ্য করতে পারেন নাই। তো এখন আসলে বলে না যে মেয়েদের মানে খুবই স্টেরিওটাইপ কথা, নারীর ধৈর্য থাকতে হয়, সংসার করতে হলে ধৈর্য রাখতে হয়, অমক রাখতে হয়, তমক রাখতে হয়। সংসার করার জন্য আসলে কি ধৈর্য রাখতে হয় আমি জানি না,
কিন্তু এই প্রফেশনে থাকতে হলে আসলে আপনাকে ধৈর্য রাখতে হবে। সব চাকরিতেই মানে আমি যদি আজকে মুন্নি সাহার কথা বলি, তিনি কি আসলে কোন রকম অপমানের শিকার হননি? হয়েছেন। আমরা তার পথটা দেখতে পাই, আমরা তার সারা বাংলাদেশ তাকে চেনে সেটা দেখতে পাই, কিন্তু তিনি কি আসলে কোনো মানে নারী হিসেবে কোনো খারাপ জায়গার ভেতর দিয়ে, কোনো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাননি? অনেকবার গিয়েছেন। আমি লিখে দিতে পারি, তার সাথে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই, কিন্তু আমি লিখে দিতে পারি যে তাকেও এরকম অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ফলে আমার মনে হয় কি এখানে ধৈর্যটা একটা খুব বড় জিনিস। আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তর আমি দেই, হ্যাঁ এখনো স্টিল আমাদের আসলে এই ধরনের কথা শুনতে হয় যে আসলে হ্যাঁ মেয়েরা তোমরা মানে আপনারা কি করেন, কতটুকু করেন। তবে শুনতে হয়, কিন্তু এটাও সত্যি যে অবস্থা পাল্টেছে। হয়তো আমার কানে সেটা এখন কম আসে, আমার যে জুনিয়র তাকে হয়তো শুনতে হয়। যে মেয়েটি হয়তো এখন মা হতে যাবে, হয়তো ক্যারিয়ারের একটা মধ্যম পর্যায়ে আছে বা শুরুর দিকটার পর্যায়ে আছে, তাকে কিন্তু এই কথাগুলো শুনতে হয়। এবং খুবই সত্যি কথা, শুধু তাকে কেন, আমি আমার একজন বন্ধুর কথা বলি, আরেকটা টেলিভিশনে তিনি কাজ করেন, আমার বিটে কাজ করেন, তিনি এখনো মা হননি, এবং তিনি আমাকে মাত্রই পরশুদিন ফরেন মিনিস্ট্রিতে বলছিলেন যে আমি এখন প্রস্তুত মা হওয়ার জন্য, কিন্তু আমি এতদিন ধরে যে ক্যারিয়ারটা তৈরি করেছি, আমি মানে আই এম অ্যাফ্রেড যে আমি ফিরে এসে আসলে সেই জায়গাটা পাবো কিনা। এখন এটা তো ছেলেদের ক্ষেত্রেও সত্যি, একটা ছেলেও যদি ধরেন 6 মাস 1 বছর না থাকে, তাহলে তার জায়গায় কি অন্য কেউ নেবে না? নেবে, কিন্তু তার একটা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আসলে মনে করা হয় এই মাতৃত্ব এটা একটা তার ত্রুটি। নারী এই এই নারীত্ব, এই মাতৃত্ব এটা হচ্ছে তার এক ধরনের কি বলবো যে তার একটা শক্তির দিক না, আমি শব্দ মনে করতে পারছি না, তার দুর্বলতার দিক মনে করা হয়। ফলে তিনি বলছিলেন যে আমি যে এত বছর এত দেশ বিদেশ ঘুরে একটা ক্যারিয়ার করলাম, আমি যদিও এখন সংসারের জন্য প্রস্তুত, যে আমি এখন বাচ্চা নিতে প্রস্তুত, কিন্তু আমি ভীত যে আমি ফিরে এসে আসলে সেই জায়গাটি পাবো কিনা। ফলে এই যুদ্ধ আসলে থাকবেই, এটা ঠিক কোনোভাবেই কারোর পক্ষে আমিও যদি এখন দ্বিতীয়বার মা হতে চাই, আমাকেও কিন্তু ওই কথাটা চিন্তা করতে হবে যে আমি কি ফিরে এসে আমি যা যা করছিলাম তা কি করতে পারবো। এই হচ্ছে ব্যাপার, শিমুল। হ্যাঁ, ধন্যবাদ উর্মি আপা, খুব সুন্দর করে বলেন আপনি যে আসলে এই যুদ্ধটা সবারই, এবং শুধু রিপোর্টিং এর ক্ষেত্রে না, মানে মিডিয়ার ক্ষেত্রে না, এটা আসলে আহ কম বেশি সব জায়গায় সব নারীদেরকেই হয়তো পোহাতে হয়, বিশেষ করে মাতৃত্বকালীন অবস্থাটা। এটা যে সমাজের জন্য আমরা একটা কিছু করছি, সেই জায়গাটাকে না দেখে বরং এটাকে দুর্বলতা হিসেবেই বলা হয় সবসময়। আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি, উদিশা ইসলাম, আপনার কাছে আসছি। আম, যে বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত কথা বলে থাকি, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আহ আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, এবং আপনার এই প্রতিষ্ঠানে অনেক কিছু যে যে পদে আছেন সেখান থেকে হয়তো অনেক কিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে। তো সেইখান থেকে যে আমরা যে বলি যে সমতার কথা বা জেন্ডার নিউট্রাল একটা নিউজ ছাপানো, বা জেন্ডার নিউট্রাল একটা নিউজ দেওয়া, বা নারী অধিকারের জন্য কোনো নিউজ দেওয়া, নিউজকে সেভাবে প্রেজেন্ট করা, সেই জায়গায় আপনি কোনো ভূমিকা আপনার জায়গায় রাখতে পেরেছেন কিনা, বা সেই জায়গাটা কতদূর এগিয়ে? না, এটা হয় কি যে শুরু থেকেই যখন আমি কাজ করছি, আমার গণমাধ্যমে নারীর ভূমিকা এটাতে খুব বেশি আগ্রহের জায়গা ছিল স্টুডেন্ট লাইফ থেকে। হ্যাঁ, ফলে জিনিসগুলো তো ছোট ছোট করে শিখতে শিখতে নিউজ রুমে ঢোকা, এবং নিউজ রুমে ঢোকার পরে যেটা দেখলাম, পুরুষতান্ত্রিকতা তো আমাদের মাথায় মগজে ঢুকে গিজগিজ করছে। এটা মানে আপনি একদিনে সরিয়ে দিতে পারবেন, ডিলিট করে দেয়, শিফট ডিলিট করার কোনো বিষয় না। ফলে প্রতিনিয়ত কথা বলতে পারা, এবং যারা এই পজিশনগুলোতে এসেছেন তাদেরই এই কথাগুলো বলতে পারা উচিত। এবং সেই কাজটা যার যার জায়গা থেকে নিশ্চয়ই নারীরা করছেন, শুধু তা না। আপনি দেখবেন যে গণমাধ্যমে কিন্তু ওভারঅল নারীর উপস্থাপনা অনেকটা বদলেছে। 10 বছর আগে ফিরে যান, এই 10 বছর আগের পর এখন পুরোটা ঠিক হয়েছে তা না, কিন্তু শব্দ ব্যবহারের ক্ষেত্রে, ছবি ব্যবহারের ক্ষেত্রে ওভারঅল যারা কিনা মান বজায় রাখতে চান তারা চেষ্টা করছেন প্রতিনিয়ত। মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, সেটা ওই মস্তিষ্কের কারণেই। কারণ আপনি কাজ করছে তো 100 জন মানুষ,
100 জন মানুষকেই আপনি একটা ছাঁচে ফেলে দিতে পারছেন না। এই জেন্ডার সংবেদনশীলতা বিষয়টা তো শেখার বিষয় এবং শেখার আগ্রহ থাকার বিষয়। আপনার পুরো সমাজে পুরুষতান্ত্রিকতা চর্চা করছেন, আপনার পরিবারে পুরুষতান্ত্রিকতা চর্চা করছেন, আপনি এসে শুধুমাত্র ডেস্কে বসে 2 লাইন জেন্ডার সংবেদনশীল শব্দ লিখে ফেলতে পারবেন, এটা অসম্ভব। ফলে এই চর্চার জায়গাগুলো বারবার করতে থাকা এবং অফিসগুলোকেই এই নিজস্ব জেন্ডার নীতিমালা তৈরি করা, এর বাইরে যাওয়া যাবে না, লিখিত নীতিমালা তৈরি করা, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এবং অফিসগুলো যেন এই প্র্যাকটিসগুলো করে, সেটা যারা কিনা এই আপনার বিভিন্ন পর্যায়গুলো পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, সেই সব বিশেষত নারী সহকর্মীদের আমার বলার আছে যে তারা যেন বারবার হ্যামার করতে থাকেন যে না, এটা করতে হবে, এটা এরকম হওয়ার কথা। এবং আমাদের সামনে যেহেতু হাইকোর্টের একটা নীতিমালা আছে, ফলে চাইলেই কিন্তু আমরা অফিসে রেফার করতে পারি। আমরা হচ্ছে অফিসে মানে কেউ শুনতে চাচ্ছে না, শুনবে না, এরকম মানে এরকম অফিসও তো আছে, এরকম বস, এরকম সিস্টেমও তো আছে। ওই জায়গাগুলোতে বলতে পারা যে না, হাইকোর্টের বর্ডার আছে, এইটা তো আপনি মানবেন না, আমার মুখের কথা মানলেন না। ওই জায়গাগুলো আমরা প্রতিনিয়তই বলতে বলতেই তো আজকে এই পরিস্থিতিতে এসেছি। এবং আমি মনে করি যে গণমাধ্যম গুলো মোটামুটি মান রক্ষা করে চলার চেষ্টায় আছে, যারা আসলেই মনে করেন যে সমাজে টিকে থাকতে হলে এগুলো মেনেই চলতে হবে, তারা আসলে নিজেদেরকে পরিবর্তনের জন্য প্রতিনিয়ত করছেন, শিখছেন। কিন্তু সামনে আরো অনেক পথ আছে, লম্বা পথ আছে। প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে আসলে এই জিনিসগুলো ঠিক করার ব্যাপার আছে। সেই কাজটা নিশ্চয়ই আমি তো আমার জায়গা থেকে করি, এবং আমি জানি যে উর্মিও করেন। উর্মি যদি ওনার অভিজ্ঞতা শেয়ার করেন। হ্যাঁ, আমি আপনার কাছে আসলে এই প্রশ্নটিতে যেতে চাই যে আপনার যে মিডিয়া, সেখানে আপনি আসলে কোনো ভূমিকা রাখতে পেরেছেন কি? বা যেটা অদিশা বললো যে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু যদি আমরা দেখি যে টেলিভিশনে আসলে যে নারীর যে উপস্থাপন, সেই জায়গাটা খুব কি পরিবর্তন হয়েছে? বা সেখানে নারী হিসেবে নারীরা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছেন? তার তার যে ইয়ে কি বলে আপনার, সরি ওয়ার্ড ভুলে গেলাম কেন, যাই হোক, নীতি নির্ধারণের জায়গায়, নীতি নির্ধারণের জায়গায় আসলে নারী আসলে কি ভূমিকা রাখতে পারছে মিডিয়ার ক্ষেত্রে? আপনি একটা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে করছেন, অন্য পক্ষ সেটা চলে আসছে, নারীদের নিয়ে কথা বলছেন, নারী অধিকার নিয়ে কথা বলছেন। এর বাইরে আসলে কয়েকটা প্রোগ্রাম আছে যেটা নারী বান্ধব প্রোগ্রাম, বা সেখানে নীতি নির্ধারণী জায়গায় বা টেলিভিশন থেকে কোনো ধরনের সেরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? হ্যাঁ শিমুল, এইটা তো আসলে খুবই একটা কি বলবো যে মানে দুঃখজনক ব্যাপার যে আসলেই কিন্তু শুধু নারীকে নিয়ে, নারী নিয়ে প্রোগ্রাম বাংলাদেশের টেলিভিশন গুলোতে হয় না। একটা ওই হয়তো আপনার কোনো একটা ইস্যু হলে তখন হয়, তাছাড়া এরকম মানে শুধুমাত্র নারী ইস্যু নিয়ে প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম, এইটা তো ধরেন আমাদের টেলিভিশনের আমি বলবো যে হ্যাঁ নিশ্চয়ই এটা নারী বান্ধব বলেই এটা, এই ডিজাইনটাই ছিল এরকম। মানে আমি এখন অফিসের প্রশংসা তো করতেই পারি যে আমাদের প্রত্যেক দিন এই আমরা 22 তারিখে 21 তারিখে আমাদের 4 বছর পূর্ণ হয়ে আমরা 5-এ পড়লাম। 5টা বছর ধরে আমরা কিন্তু 7 দিন করে, সপ্তাহে 7 দিন, 5 দিন হচ্ছে আপনার সেট প্রোগ্রাম থাকে, আর 2 দিন ইস্যু ভিত্তিক এই অন্য পক্ষটা হয়। আমরা 7 দিন এই সব মানে 5টা বছর ধরে আমরা কিন্তু এটা চালাচ্ছি। এটা যে খুব বিজ্ঞাপন আছে, এর পেছনে অনেক পয়সা আছে, ব্যাপারটা এরকম না। এরকম চালাচ্ছি। কিন্তু নীতি নির্ধারণের জায়গা যেটি আপনি বললেন, সেটি কিন্তু আসলে খুবই হতাশাজনক। মানে উদিসা ইমন অথবা একজন মুন্নি সাহা এরকম ছাড়া, 2-1-3 নাম ছাড়া কিন্তু আমরা নীতি নির্ধারণের জায়গায় খুব একটা কাউকে পাই না। এখন একটা বিষয় আমি পার্সোনালি বলতে পারি, যেমন ধরেন যেটা উদিসা আপা বলছিলেন যে আমরা বলতে 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 যে সমস্ত অফিস হয়তো সেন্সিটিভ না, জেন্ডার সেন্সিটিভ না, সেই সব জায়গাতেও হয়তো আমরা হাইকোর্টের নির্দেশনা ইত্যাদি ইত্যাদি জেন্ডার সেন্সিটিভ
শব্দ ব্যবহার করতে হবে, জেন্ডার কোষ দেখতে হবে, এইভাবে বলে বলে আমরা হয়তো কিছুটা পরিবর্তন আনতে পেরেছি বা আমরা এই ফাইটটা রেখেছি। আমার ক্ষেত্রে যদি বলি যে এটা খুবই মজার একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমি নিউজ রুমে ঢুকলেই পুরুষ সহকর্মীরা মজা করে হলেও বলে যে এই উর্মি আপা ঢুকতেছে, সো কোনো মানে আজে বাজে কথা, মেয়েদেরকে নিয়ে কোনো রসিকতা বা মেয়েদেরকে ছোট করে কোনো কথাই এটা কিন্তু বলা যাবে না। মানে হয়তো ওরা মজা করে বলে, আমার প্রথম দিকে খুব খারাপ লাগতো যে আমি কি আসলে খুব দজ্জাল কোনো চরিত্রে পরিণত হচ্ছি, কিন্তু এখন আমার মনে হয় যে আমি এটা এক ধরনের, আমি চুপ করে থাকি, আমি শুনতে পাই যে হ্যাঁ তারা এরকম বলছে, বা কখনো আমাকে শুনিয়েও বলে ঠাট্টা করে, কখনো হয়তো সিরিয়াসলি বলে যে এই উর্মি আপা আসতেছে, এরকম কিছু বলা যাবে না। তো এটা আমার মনে হয় কি যে এইরকম কিছু ইমেজ আমাদের তৈরি করার দরকার আছে। সেই ইমেজ নারী বা পুরুষ যে কেউই হতে পারে, কিন্তু মানে একজন নারীকেই সেই ভূমিকা নিতে হবে তা না। আমার এই প্রোগ্রামটা তৈরি করেছিলেন বা আইডিয়া দিয়েছিলেন একজন পুরুষ, পারভেজ চৌধুরী। হ্যাঁ, তারপরে নবনীতা চৌধুরীর নির্দেশনায় দীর্ঘদিন আমি প্রোগ্রামটা করেছি। ফলে এই প্রোগ্রামের আইডিয়াই কিন্তু পারভেজ চৌধুরীর, একটা পুরুষের। এবং আমি জানি না তিনি নিজেকে ফেমিনিস্ট কল করেন কিনা, নারীবাদী বলেন কিনা, কিন্তু তার মাথা থেকে কিন্তু এসেছিল যে এরকম একটা হতে হবে। এখন এই প্রোগ্রাম নিয়ে আমার নানান ধরনের অভিজ্ঞতা আছে, সেটা হয়তো অন্যদিন বলা যাবে। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন যে নীতি নির্ধারণের জায়গা, সেটা কিন্তু এখনো আসলে আমরা অনেকখানি পিছিয়ে আছি। দেখেন, আমরা 7 দিন মানে নারী বিষয়ে প্রোগ্রাম করার পরেও অনেক জেন্ডার ইনসেনসিটিভ শব্দ আমাদের সংবাদে কিন্তু চলে যায়। হুম, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, তারপরে যুবতী, এই টাইপের অনেক শব্দ, যে শব্দগুলো একেবারে অসম্ভব রকম বাজে শব্দ, এবং যেগুলো আসলে নারীকে ছোট করে দেখায়, খাটো করে দেখায়, এই ধরনের শব্দ আমাদের পুরুষরা বলেন। এখন তারা কি, মানে আমাদের পুরুষ সহকর্মী যারা আছেন, যারা হয়তো যাদের হাত দিয়ে, যারা গেট কিপার, যাদের হাত দিয়ে নিউজ চায়, তাদের মধ্যেও আছে। এখন তারা যেটা ইচ্ছা করে করেন ব্যাপারটা সেরকমও না, যেটা উদিসা আপা বলছিলেন যে আসলে একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বাস করে হঠাৎ করে তো আপনি ডেস্কে বসে সবকিছু বলে মানে লিখে দিতে পারবেন না, বলে দিতে পারবেন না, বা মানে নারী হচ্ছে মায়ের জাত, এই জায়গা থেকেই তারা চিন্তাটা করে, আর কিছু না। মানে নারী যদি মা হয়, মায়ের জাতি হয়, তাহলে আমরা তাকে সেই ট্রিটমেন্টটা দিব, তা না হলে তো আর ট্রিটমেন্ট দেওয়ার কিছু নাই। এই জায়গাগুলো তো আসলে মানে সোসাইটিতে যেহেতু আছে, সেহেতু আসলে আমাদের গণমাধ্যমেও আছে। গণমাধ্যমের কাছ থেকে আমাদের যে মানে আশা, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবেও বলতে পারি, আমাদের আশা হচ্ছে আমরা এই জায়গাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই জায়গাটা মানে গণমাধ্যমকে দেখে দেখে তো শিখবে সাধারণ মানুষ, বা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হ্যামারিং আমরা করতে পারি, সেই হ্যামারিং এর কাজটা আমরা করতে পারি। এবং সেই কাজটা করার জন্য আমার মনে হয় যে সারাক্ষণ জারি রাখা। আপনি চিৎকার চেঁচামেচি বলেন, সে যদি আমাকে আপনি বলেন যে খুবই দজ্জাল একটা ক্যারেক্টার, বা উদিসা আপাকে যদি বলা হয় যে হ্যাঁ খুবই দজ্জাল একটা ক্যারেক্টার, আমরা মনে হয় মানতে রাজি আছি সেটা। কিন্তু আমার মনে হয় যে এইভাবে আসলে এই লড়াইটা জারি রাখা বা এই চিৎকারটা জারি রাখা যতদিন ক্ষমতা আছে। এখন ধরেন আমার যদি আজকে চাকরি না থাকে, তাহলে তো আর আমি চিৎকার করতে পারবো না, সেটা তো অন্য কেউ। কিন্তু যতদিন আমার হাতে এই ক্ষমতাটা আছে, টুলসটা আছে, আমি মনে করি যে সেই চিৎকারটা মানে একজন সংবাদকর্মী এবং একজন ফেমিনিস্ট হিসেবে সেই চিৎকারটা আমি দিয়ে যেতে চাই। অবশ্যই, আসলে চিৎকার করা ছাড়া আমাদের কিছু করারও নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে মিডিয়ার বর্তমান সময় মিডিয়ার শক্তি ভয়াবহ রকমের। মানে মিডিয়ার যে অনেক শক্তি, সেটা আমরা আসলে দীর্ঘ কয়েক বছর ধরে, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া, যেমন আমাদের মিডিয়া আছে, টেলিভিশন আছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া আছে। তো মিডিয়ার যে শক্তি একটা আছে, সেই শক্তিটাকে আমরা আসলে কাজে লাগাতেই চাই, বা হয়তো আমরা এভাবে বলতে 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 বলতে, এবং সেই জন্য আমরা এটা আশাও করি যে সোশ্যাল মিডিয়াটা তো আসলে সবার কাছে পৌঁছায় না, কিন্তু টেলিভিশনের খবরটা কিন্তু কম বেশি সবার কাছে পৌঁছে যায়। তো সেই জায়গাটায় হয়তো আমরা আরো অনেক বেশি উদ্যোগ নিলে এই কাজটা আরো অনেক দ্রুত আগাবে। আমি তো উদিশার কাছে যেতে চাই যে উদিশা ইসলাম, যদি প্রিন্ট মিডিয়ার কথা বলি, সেখানে আমাদের দেশে আসলে নারী নির্যাতনের হার কিন্তু প্রতিদিন বাড়ছে, মানে বেড়েই চলছে, এটার কোনো জায়গা থেকে। এবং প্রতিদিন আমরা গত 2 দিনে 2টো নিউজ পেলাম, একটা হিন্দু মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছে, সে মুসলিম হতে চায় না, তাকে একদম রাস্তায় মেরে ফেলা হয়েছে। আজকে দেখলাম যে খাগড়াছড়িতে একটা মেয়েকে রেপ করা হয়েছে, এবং এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিদিন দেখি। তো
তো আমরা কিন্তু এটা দেখি, এটাও লক্ষ্য করি যে কোনো একটা বিশেষ ইস্যু ভিত্তিক, হয়তো আমরা তনুর সময় দেখেছি, যখন তনুর ঘটনাটা ঘটলো তখন আমরা পত্রিকায় দেখলাম পরপর টানা কয়েকদিন এই নিউজ গুলো আসতে শুরু করলো, হয়তো হেডলাইন হলো, তারপরে কিন্তু আবার নিউজটা পিছনে চলে গেলো। অন্য সময় পত্রিকায় এই এই জিনিসগুলোর হেডলাইন আসে না, বা হেডলাইন না, পিছনের পেজেও আসে না, হয়তো ভিতরের ছোট একটা কোনায় থাকে বা থাকেও না। তো এরকম ইস্যু ভিত্তিক যখন একটা জাগরণ হয়, যখন মানুষ প্রতিবাদ করে, তখন মিডিয়াগুলোতে আমরা দেখতে পাই যে এই ইস্যুগুলো খুব সামনে নিয়ে আসছে, তারপরে আবার সেটা পিছনে চলে যাচ্ছে। এটা কেন হয়? কেন পত্রিকায় সব সময় আসলে নারী নির্যাতনের ঘটনাগুলোকে হাইলাইট করা হয় না? মানে সেটা তো করাই উচিত, কারণ একটা শ্রেণী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তো সেটা হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে যে বারবারই আমি বলছি যে প্রতিষ্ঠিত মিডিয়াগুলো আছে, তারা নারী নির্যাতনের ঘটনা একেবারেই সামনে নিয়ে আসে না। এইটার সাথে আমি একমত পুরোপুরি না। তবে হ্যাঁ, ওই যে বললেন যে একটা জাগরণ হয়, তখন বারবার নিউজগুলো আসে, কিন্তু পরবর্তীতে সেটা পিছনে পড়ে যায়। এটাই তো হওয়ার কথা না। এর সাথে ধরেন যে আপনার মিডিয়ায় তো পত্রিকা যখন বের হচ্ছে, 12 পাতার একটা পত্রিকা, সেখানে আপনার তো অন্য খবরগুলো যুক্ত হয়, এবং অন্য খবরগুলো যখন গুরুত্ব পায়, তখন হয়তো এই খবরটা প্রথম পাতা থেকে 3 পাতায় যায়। কিন্তু নীতি নির্ধারক এবং সাংবাদিকদের একটা কর্তব্য আছে যে বারবার সেটিকে মনে করিয়ে দেওয়া। মানে কন্টিনিউয়াস আপনি 1 মাস ধরে তো ওই জিনিস রাখতে পারবেন না, এটা বাস্তবতা। কিন্তু আবারও 1 মাস পর মনে করিয়ে দেওয়া যে অমুক জিনিসটা ঘটেছিল এবং সেটি হয়নি। এটির সাথে আবার যুক্ত আপনার বিচারহীনতার বিষয়। যেহেতু বিচার হয় না আমাদের নারী নির্যাতন ইস্যুগুলোতে, আমরা দেখছি যে নানাবিধ হয়, বিলম্বিত বিচার হয়, বিচার না পাওয়া হয়, ভুল মামলা হয়, এগুলো মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। ফলে সেই মানে আপনার সুনির্দিষ্ট যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন, তাহলে পারে সেই নির্যাতন তো আপনার বন্ধ হবে না। এবং গণমাধ্যম, আপনি জিজ্ঞেস করছিলেন যে কেন এরকমটা হয় যে তারা জিনিসটাকে জিইয়ে রাখতে পারে না। গণমাধ্যম তো আসলে সমাজের প্রতিচ্ছবি। আপনি যেটি দেখাতে চান, দেখতে চান, গণমাধ্যম সেটিই দেখায়। এবং সে দায়িত্ব নিয়ে এই শেষ পর্যায়ে গিয়ে তো এটি একটা ব্যবসাও, এবং এই ব্যবসার জায়গায় সে দেখবে যে তার পত্রিকায় কোন জায়গায় এতটা জায়গা দিলে পারে, কোন জায়গায় থামবে, তার 1 মিনিট বেশি সে এখানে টেলিভিশনগুলো 1 মিনিট বেশি দিলে পারে, তার বিজ্ঞাপনের কোনো কমতি হলো কিনা, অনেক হিসাব নিকাশের বিষয় আছে। ফলে শুধুমাত্র গণমাধ্যমের দায়িত্ব এটি নয়। আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করছেন এবং আন্দোলন সংগ্রামে যারা যুক্ত আছেন, যে নারী সংগঠনগুলোর যেভাবে দায়িত্ব পালন করার কথা, তারা কি সেভাবে দায়িত্ব পালন করছেন? আমি তো দেখি না। 9 to 5 যেসব নারী অধিকার এনজিও গুলো আছে, তারাও যে ঠিক মতো আসলে তাদের কাজটি করছেন, সেটি কোনো মানে সেটি আলোচনায় আসতে হবে। এবং প্রত্যেকটা যে স্টেক হোল্ডার গুলো আছে, তারা তাদের দায়িত্ব পালন না করলে রাতারাতি শুধু মিডিয়ায় খবর প্রকাশের মধ্য দিয়ে এই নির্যাতন ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো বাস্তবতা নেই। ফলে আপনার একই সাথে যারা আন্দোলন সংগ্রামে মাঠে জড়িত আছেন, তাদের হচ্ছে ওই যখন যে বিষয়ে এখন নারী নির্যাতন বিষয়ে ডোনেশন আসছে বলে শুধু নারী নির্যাতন নিয়ে কথা বলবো, কালকে আমি ফতোয়াটা ভুলে যাব, ফতোয়া নিয়ে যখন আবার টাকা আসবে তখন ফতোয়া নিয়ে কথা বলবো, সেই জায়গা থেকে যদি বের হতে না পারে, তাহলে পারে আসলে মাঠের কাজটা তো হবে না। গণমাধ্যম তো মাঠে গিয়ে আপনার সচেতনতা সেই অর্থে তৈরি করে না, যেটি কিনা তাদের পক্ষে সম্ভব। ফলে বাংলাদেশে যখন কিনা এই পর্যায়ে এসে 91 পর আপনি দেখেন ধীরে ধীরে আন্দোলন সংগ্রামগুলো থিতু হতে হতে সবগুলো অধিকার প্রতিষ্ঠান গিয়ে এনজিও হয়ে গেল, তখন কিন্তু সমাজটাই আবারও পিছনের দিকে হাঁটতে শুরু করলো। এবং এই একই সাথে যখন পিছনের দিকে সমাজ হাঁটছে, তখন আপনার সমাজে ঢুকছে সোশ্যাল মিডিয়া, তখন আপনার সমাজে ঢুকছে ফেসবুক টুইটার গুলো, তখন আপনার সমাজে ঢুকছে ইউটিউব। আপনি সামাল দিবেন কোথা থেকে? ফলে শুধুমাত্র গণমাধ্যম জিইয়ে রেখে নারী নির্যাতন বন্ধ হবে আমি মনে করি না। এখানে যত বিচার হতে হবে, বিচারহীনতার সংস্কৃতি দূর হতে হবে, এবং মাঠে যারা কাজ করছেন তাদেরকে আসলে সৎভাবে কাজ করতে হবে।
অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরাও নানান সময় কথা বলি যে এনজিওর বা প্রজেক্ট নির্ভর যে আন্দোলন, অবশ্যই সেই আন্দোলন থেকে বেরোনোটা খুবই জরুরি। এবং আমরা হয়তো গণজাগরণ মঞ্চ থেকে একটা শিক্ষা পেয়েছি যে সবাই মাঠে নামলে হয়তো পরিবর্তন সম্ভব, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা সবাই মাঠে নামতে পারি না। এবং এইখান থেকেই হয়তো আমি প্রশ্নটা উর্মি আপাকে করতে চাই যে উর্মি আপা, আমি এর আগে বলছিলাম যে ভিজুয়াল যে মিডিয়া, সেই মিডিয়ার শক্তিটা হয়তো অনেক বেশি। যেমন একটা পত্রিকা হয়তো গ্রামের একজন কৃষক করবেন না, বা একজন সাধারণ গৃহিণী করবেন না হয়তো, কিন্তু টেলিভিশন কিন্তু সবাই দেখে। এবং সেখানে যদি বা ফেসবুক, হয়তো একজন সাধারণ কৃষক হয়তো তার কোনো ফেসবুক আইডি নেই, বা একজন সাধারণ যে পড়াশোনা জানেন না তার হয়তো সেই আইডিটা নাই, কিন্তু টিভিটা দেখেন এবং কোনো একটা প্রোগ্রাম যদি অনেক আলোচিত হয় সেটা কিন্তু কানে কানে পৌঁছে যায়। সেখানে এই যে পরিবর্তনটা, সোশ্যাল চেঞ্জ করাটা, সেই চেঞ্জের ক্ষেত্রে মিডিয়া কি কোনো ভূমিকা রাখতে পারেন? আপনার কি মনে হয়? মানে আমার তো মনে হয় যে মিডিয়া এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে চাইলে। সেই শিমুল, এইগুলা না, হ্যাঁ এগুলা আসলে না খুব মানে কমন কথাবার্তা। মিডিয়া ভূমিকা রাখতে পারে, মিডিয়া ভূমিকা এটা এখানে এইভাবে রাখতে পারে, ওইভাবে রাখতে পারে। হ্যাঁ মিডিয়া তো ভূমিকা রাখতে পারে এবং মিডিয়া ভূমিকা রাখছে, কিন্তু কথাটা হচ্ছে যে আহ আসলে যে আলোচনাটা আমরা এর আগে করছিলাম যে আহ গণমাধ্যমের কাজ কারা করে। ধরেন আপনি একজন আমার এর আগে মনে আছে যে কোন একটা সাংবাদিক জেন্ডার ইনসেন্সিভ কোনো একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটা সবাই শেয়ার করছে এইভাবে যে হ্যাঁ ইনি নাকি সাংবাদিক। এটা কি একটা সাংবাদিকের কথা হতে পারে? এটা একটা সাংবাদিকের পোস্ট হতে পারে? কেন হতে পারে না? আমার কথা হচ্ছে যে সাংবাদিক তো আকাশ থেকে পড়ে নাই, সাংবাদিক তো এই সোসাইটিরই একজন, এই পুরুষটা তো পার্ট অফ সোসাইটি। জার্নালিজম, এই আমরা যে সাংবাদিকতা করি সেটাও তো পার্ট অফ সোসাইটি। ফলে সাংবাদিকের কাছ থেকে আমরা এটা আশা করি না। এই বিষয়গুলো আসলে আমাদেরকে, আমার মনে হয় যে শুধুমাত্র গণমাধ্যমের উপরে চাপায় দেওয়া অথবা শুধুমাত্র গণমাধ্যমের কাছ থেকে আশা করা, সেটা আসলে আমাদের খুব মানে ভুল হবে। আমি বলবো না যে আশা করাটা বাতুলতা বা আশা করাটা উচিত না, তা না। আশা করাটা বাতুলতা না, কিন্তু এইখানে আশা করাটা আসলে এক ধরনের ভুল হবে। কারণ আমাদের যেটা বললাম যে আমরা যে কোনো একটা ভূমিকা রাখবো, আমাদের এই মানুষগুলো তো এই সোসাইটিরই পার্ট। ফলে ভূমিকা রাখতে পারে, তার আগে আমাকে দেখতে হবে যে এখানে আসলে কাজ কারা করছে। আমি আপনাকে বললাম যে আমি একটা নারীবাদী শো করি এবং আমাদের টেলিভিশনে 7 দিন ধরেই মেয়েদের বিভিন্ন প্রোগ্রাম দেখায়। সেখানেও তো জেন্ডার ইনসেনসিটিভ বিভিন্ন ওয়ার্ড যাচ্ছে এবং নারীর বিপক্ষে যায় এরকম নিউজও কিন্তু প্রচার হচ্ছে। হ্যাঁ, তো এই এবং তখন কিন্তু দেখতে হয় যে আমাদের টিআরপি, হ্যাঁ আমরা কি এখন সাবরিনার পোশাক, এরকম ডাক্তার সাবরিনার পোশাককে কি আমি মানে দেখেন টেলিভিশন বা পত্রিকাগুলোর ব্যবসার কাটতিটা কিভাবে হয় বা কৌশলগুলো কিভাবে হয়। মানে আমরা সাবরিনার পোশাক নিয়ে কথা বলতে পারি, সুন্দরী একেবারে রূপসী সুন্দরী তরুণী ডাক্তার সাবরিনা, এইটা নিয়ে যতগুলো স্টোরি হয়েছে আমরা কিন্তু চাইলে পারতাম এই যে এটা যে একটা অনুচিত কাজ হচ্ছে, একজন নারীকে একজন ডাক্তারি পেশার একজন মানুষ তার পোশাক নিয়ে এইভাবে কথা না বলে তার অপরাধটা নিয়ে কথা বলা উচিত, তা না বলে আমরা তার পোশাক নিয়ে বলতেই থাকলাম। এটা যে একটা অনুচিত কাজ হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা 2টা মিনিট খরচ করি নাই কোনো টেলিভিশন, কিন্তু আমরা কিন্তু করতেই পারতাম। মানে একটা ছোট স্টোরি দিতেই পারতাম যে ডাক্তার সাবরিনাকে এভাবে হেয় করা হচ্ছে, তার অপরাধটাকে পেছনে ফেলে তিনি কি পোশাক পরছেন, তিনি কতখানি শরীর দেখাচ্ছেন, তার শাড়ি কত পাতলা, এটা আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা সেটা করি নাই। এখন সেটা করার জন্য কি আসলে খুব বেশি কিছুর দরকার হতো? দরকার হতো না। দরকার হয় হচ্ছে শুধুমাত্র চাওয়াটা, মানসিকতাটা, যে আমরা চাই কিনা, যে এটা আমরা মানে করতে চাই কিনা। আমাদের কারোর মাথায় আসেনি এটা। এতগুলো টেলিভিশনে এত মানুষ কাজ করেন অথবা এতগুলো পত্রিকায় এত রিপোর্ট হয়, একটা কলাম আমরা কেউ দিই নাই। ফলে গণমাধ্যমের ভূমিকা বলার আগে গণমাধ্যম যারা চালান তাদের মাথার মধ্যে কি আছে সেই বিষয়টা দেখাটা আসলে খুব জরুরি। ফলে যদি ওইটা দেখি আমরা, তারপরে গণমাধ্যম তো এমনি ভূমিকা রাখবে, তখন আলাদা করে আর বলার দরকার নাই যে গণমাধ্যম কি এখানে ভূমিকা রাখতে পারে না। গণমাধ্যম তো অনেকখানি ভূমিকা রাখছে বা রাখতে পারি, কিন্তু তার আগে আসলে ওইটা দেখা জরুরি যে
কারা কাজ করছেন, কিভাবে কাজ করছেন, কোন মানসিকতা নিয়ে কাজ করছেন? আহ, ধন্যবাদ উর্মি আপা। আমি আপনার কাছে একটা প্রশ্ন আছে, তো প্রশ্নের আগে উদিশার সম্ভবত উদিশা ইসলামের একটা জরুরি কাজ আছে, চলে যেতে চাচ্ছেন। সেই জায়গায় যাওয়ার আগে আমি একটু শেষ প্রশ্নটা উদিশা ইসলামের কাছে করতে চাই। আহ এই যে উর্মি আপা বলছিলেন যে যারা গণমাধ্যম চালাচ্ছেন তাদের মাথায় কি আছে, এবং এরা সবাই আমাদের আমরা লেফট পলিটিশিয়ানদের ক্ষেত্রে ওই কথাগুলো শুনি, যে কথাগুলো উর্মি আপা বলছিলেন, কেউ কোনো কিছু বলে যে হ্যাঁ বাম পলিটিক্স করে এই কাজ করছে, বাম পলিটিক্স করে ওই ওই কাজ করছে। আমরা ভুলে যাই যে এই মানুষটা ওই আসলে সোসাইটি থেকেও আসছে, এবং সে ওই পিতৃতান্ত্রিক হয়তো একটা পরিবারই বড় হয়েছে, এবং এদের কাছ থেকে আমরা এমন কিছু আশা করি যে এরা এই সমাজের বাইরের প্রচলিত কিছু করবে। তো এখন আমার প্রশ্নটা হলো যে কিভাবে আসলে এটা এই যারা নীতি নির্ধারণী জায়গায় আছেন এবং যারা আসলে এই নিউজটা লিখছেন, তাদের তাদের কি জেন্ডার রিলেটেড কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা, কিংবা তাদের তাদের মাথায় এটা ঢোকানোর জন্য কোনো অ্যাডভোকেসি করা হচ্ছে কিনা, কিংবা কোন ধরনের আসলে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আহ গণমাধ্যমের ক্ষেত্রে আসলে ওই আমরা নিজেরাই প্রশিক্ষিত হই, সেই ধরনের প্রশিক্ষণের কোনো সেই রকম দেখা যায় না, না টেলিভিশনে না পত্রিকায়, যে একজন নতুন রিক্রুট হলো তাকে হচ্ছে আসলে একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে আসতে হবে, এটি আমাদের দেশের সংস্কৃতিতে নাই। প্রথমে যারা ওই যে উর্মি বলছিলেন যে তারা প্রশিক্ষণ নিয়েছেন, ওই সময়টা কিন্তু এই জিনিস ছিল, এবং যারাই টেলিভিশনে ঢুকছিলেন তারা শিখতে শিখতে ঢুকছিলেন, একটা সুনির্দিষ্ট সময়ে প্রশিক্ষিত হয়ে তাদেরকে ঢুকতে হয়েছে। কিন্তু এখন আর সেটি নাই, এখন দেখতে দেখতে শিখতে শিখতে শিখে যাওয়া আর কি। তো সেই রকম কোনো জেন্ডার সেন্সিটিভিটি বিষয়েও কিন্তু কোনো উদ্যোগ নেই। এখন ধরেন আমি যদি আমার কাজের জায়গা থেকে বলি যে এই অফিসে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আমরা সাবরিনা কি পোশাক পরলো সেটি আমরা লিখবই না, বরঞ্চ হচ্ছে মানে যে যা লিখছে লিখুক, আমরা এটা ড্রপ করলাম, হ্যাঁ এটি থাকলো ধরেন। কিন্তু একই সাথে হচ্ছে আজকে নতুন একজন কেউ জয়েন করলো, সে কিন্তু যদি আমার লিখিত নীতিমালা না থাকে তাহলে জানবেই না যে আসলে এই অফিসে এটা লেখা যাবে না। তাকে তখন আবার আপনার নিজের মুখে বলে দিতে হবে এই আমরা কিন্তু এই এই কাজ করি না। ফলে আসলে প্রশিক্ষণের দরকার আছে, যদিও প্রশিক্ষণ কিভাবে হবে সেটি নিয়ে আবার মানে আলাদা তর্ক উঠতে পারে, কেননা আমাদের পুলিশ প্রশাসনকে জেন্ডার সংবেদনশীল করার জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল লম্বা সময় ধরে। ফৌজি আপা সেই প্রশিক্ষণের একজন অংশীয় ছিলেন, সেই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছিল, এবং ওই সময়ে আমি একটা নিউজ করতে গিয়ে দেখলাম থানায় থানায় ঘুরে ঘুরে যেখানে কিনা এই নীতিমালার বই টইগুলো থাকার কথা তারা কেউ জানেই না, এবং হাসতে হাসতে বেশ থানা থেকে বলা প্রায় থানা থেকেই বলা হলো যে না না ওটা দেখেছিলাম তো, বইটা দেখেছিলেন আর কি, হ্যাঁ কিন্তু তার ভিতর কি আছে না আছে ওনাদেরকে আনুষ্ঠানিকভাবে শেখানোর চেষ্টা করেও পারা যায় না। ফলে এটা একটি লম্বা প্রক্রিয়ার অংশ। এইটা সারাক্ষণ এই যে আমরা আজকে যে কথাগুলো বললাম তার ভিতরে আমি জানি যে নানা কারণেই 40% কথা বলা গেছে, হ্যাঁ 60% কথা বলতে ইচ্ছা করছে, বলতে পারছি না, হ্যাঁ সেটা হয়তো কোনো এক সময় আমরা বলতে পারবো। বলার যে যে জায়গাগুলো, এই ফোরামগুলো তৈরি হওয়া এবং কথাগুলো বলা খুব জরুরি। এবং মানে আমরা যারা এখানে কাজ করছি এই মিডিয়ার মধ্যে, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়াগুলো তৈরি করা, এবং পুরুষ সহকর্মীরা যাই ভাবুন না কেন তাদেরকে নারী সহকর্মীরা কখনোই আমরা আসলে শত্রু না ভেবে আমরা চাই যে তারা এই জিনিসগুলো শিখুক, হ্যাঁ এই মানে আমি নিজে শিখে থেকে যাব এরকম আমরা চাই না। ফলে তারাও আমাদের সাথে কথা বলে মিশতে মিশতে শিখবেন। এই শেখা বোঝাপড়ার মধ্যে আমাদেরকে আরো লম্বা সময় যেতে হবে। অসংখ্য ধন্যবাদ উদিশা আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আপনি যেহেতু আপনার ব্যস্ততা আছে সেই জন্য হয়তো আমরা আরেকটু পরে শেষ করবো। নিশ্চয়ই আমরা, এবং এই আলাপটা চালু রাখা জরুরি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমরা আবার নিশ্চয়ই কোনো একটা আড্ডায় মিলিত হবো। আচ্ছা, আমি উর্মি আপার কাছে যাচ্ছি। উর্মি আপা, একটি প্রশ্ন এসেছে। আচ্ছা,
প্রশ্নটা হচ্ছে, আমি প্রথম থেকে, বেশ বড় প্রশ্ন আমি পড়ছি, আমি প্রথম থেকেই শুনতে পারছিলাম না নেটের কারণ আমি জানি না এই নিয়ে কি কথা হচ্ছে। আমার প্রশ্ন হলো, এখনো যে লাইফস্টাইল বা ফ্যাশন কেন্দ্রিক নিউজ প্রকাশ করা হয় তাতে কি নারীর অবজেক্টিফাই এর বাইরে গিয়ে কখনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, বা হইলেও তাতে ইন্টারনাল স্ট্রাগলটা কেমন চলে? আহ আবার সেকেন্ড কোশ্চেন আছে, দুটো কোশ্চেন। সেকেন্ড হচ্ছে, আমাদের পরিচিত সাংবাদিক বন্ধুরা যারা নারী তারা বিভিন্ন সময় ড্রেস কোড নিয়ে বিড়ম্বনা ভোগ করে। এই বিষয় নিয়ে আসলে জিজ্ঞাসা প্রতিবেদকের কি আসলে ড্রেস কোড থাকা উচিত? এখনই কি প্রতিটা মিডিয়া হাউজে যৌন হয়রানি হয়? আচ্ছা, অনেকগুলো আসলে আমি তিনটা question। আমি পরের হ্যাঁ, দুটো প্রশ্ন বুঝতে পেরেছি, প্রথম প্রশ্নটা বুঝতে পারি নাই। পরের দুটোর উত্তর আমি দেই, তারপরে আবার প্রথমটা আরেকবার যদি আপনি আমাকে শিমুল বলেন। দ্বিতীয় প্রশ্ন বোধহয় ছিল যে ড্রেস কোড, তাই তো? ড্রেস কোডের ব্যাপারটা, টেলিভিশনের ড্রেস কোড। ড্রেস কোড টেলিভিশনে আসলে থাকা দরকার, থাকতে হয়, এবং আহ, থাকতে হয় মানে একটা কারণ হচ্ছে যে টেলিভিশনে কারণ হয় হচ্ছে কালারের একটা ব্যাপার থাকে, রঙের একটা ব্যাপার থাকে। মানে আমি এখন যে পোশাকটা পরে আছি, এইটা পরে আমি কিন্তু আমার টেলিভিশনের ক্যামেরার সামনে যেতে পারবো না। কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, যেমন স্ট্রাইপ দেখতে পাচ্ছেন, এই স্ট্রাইপ গুলো প্রবলেম করবে টেলিভিশনে। সবসময় বলা হয় যে এক রং, সিঙ্গেল কালার বা একটু হালকা রং, যেটা আসলে টেলিভিশনের পর্দায় দেখতে ভালো লাগে, সেই কালার গুলো। কিন্তু আমার মনে হয় যে আপনার প্রশ্নটা আসলে যে আহ, মেয়েরা কি ধরনের পোশাক পরে সেটা নিয়ে এক ধরনের হয়রানির শিকার হতে হয় অফিসে, সেটি বোধহয় আপনার প্রশ্নের উত্তর। হ্যাঁ, এটা খুবই সত্য কথা। কিছু টেলিভিশন আছে যেখানে একেবারে স্পষ্ট করে বলা আছে যে মেয়েরা একটা উপরে একটা কাভার আপ করতে হবে, অর্থাৎ তাকে ওড়না জাতীয় কিছু পরতে হবে। আম, এরকম কথাবার্তা বলা হয়, এবং ওড়না ছাড়া অফিসে আসা যাবে না, এরকম টেলিভিশন এবং যথেষ্ট আধুনিক মানের টেলিভিশন কিন্তু আমাদের দেশে আছে। তো আসলে আমি জানি না যে এখানে তো আসলে যেটা বললাম, যেটা আসলে প্রত্যেকেরই ব্যক্তিগত যুদ্ধের ব্যাপার। এবং কিছুদিন আগে আরেকটা টেলিভিশন আমি শুনলাম, তাদের এরকম তাদের একজন মানে একজন নারী সহকর্মী আমাকে বলছিলেন যে আপা, এতদিন আমরা শার্ট পরে রিপোর্টিং করেছি, এখন আমাদেরকে বলা হচ্ছে যে শার্ট পরা যাবে না, কামিজ পরতে হবে এবং ওড়না পরতে হবে। মানেটা হচ্ছে যে আমরা আসলে পেছন দিকে যাচ্ছি। আরে এমনিতেও তো আপনি একটা বাড়তি কোনো কিছু নিয়ে আপনার পক্ষে দৌড়াদৌড়ি করা টাফ। হ্যাঁ, মানে যেহেতু এটা একটা পরিশ্রমের কাজ, আপনি কিন্তু একটা পুরুষকে বলছেন না যে আপনাকে একটা সামনে আরেকটা বাড়তি কাপড় পরতে হবে, কিন্তু একটা নারীকে আপনি বলছেন, অর্থাৎ নারীকে আপনি বডি ডাজ ম্যাটার, মানে আপনি তার শরীর দিয়ে তাকে মাপছেন বা শরীর দিয়ে তাকে হিসাব করছেন। এই প্রবলেম গুলো অনেকগুলো টেলিভিশনে আছে। এখানে তো আসলে আমার একার পরামর্শ তো কোনো কাজে লাগবে না, কিন্তু আমার মনে হয় যে সবাই যদি আসলে মানে এগিয়ে আসেন, বা সবাই যদি একটু একটু করে যার যার জায়গা থেকে প্রতিবাদটা করতে থাকেন, তাহলে হয়তো এটার একটা পরিবর্তন আসবে। আর আহ, গণমাধ্যমে যৌন হয়রানি হয় কিনা, এরকম একটি আচ্ছা, প্রশ্ন আপনি এখানে করেছেন। একটু আমি এখানে ইয়ে দিচ্ছি, এখানে কারেকশন আছে। এখানে আসলে প্রশ্নটা ছিল, এখনো প্রতিটি মিডিয়া হাউজে যৌন হয়রানিমূলক সেল গঠন করা আছে কিনা। আচ্ছা, আচ্ছা। আমি খুবই মানে আনন্দের সাথে বলতে চাই যে আমাদের টেলিভিশনে এটি আছে। আছে মানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা আহ, মানে বেসরকারি প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে একটা কমিটি থাকার কথা। যেখানে সেই আমাদের মানে আমাদের এই কমিটি করা আছে, এবং সেই কমিটির আমি একজন সদস্য। আমাদের অফিসে আছে। আমি আসলে ঠিক বলতে পারবো না যে অন্য কতগুলো হবে। উদিসা আপা চলে গেলেন, উদিসা আপা হয়তো বলতে পারতেন যে ওনার অফিসে আছে কিনা, কিন্তু এটা তো হাইকোর্টের নির্দেশনাই আছে, ফলে এটা আসলে করারই কথা। একটু হয়তো খোঁজ খবর নিয়ে যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ, যে আসলে এই অনুসন্ধানটা আমরা আসলে অনেক কিছু নিয়ে দৌড়াই, কিন্তু আমাদের অফিসগুলোতে বা আমাদের মতো যে অফিসগুলো, আমাদের সিস্টার কনসার্ন যারা, তাদের আসলে এই কমিটিগুলো আছে কিনা সেই খোঁজটা আসলে আমাদের নেওয়া হয়নি। তবে হ্যাঁ, আমি ডিবিসি নিউজে কাজ করি, ডিবিসি নিউজে এই কমিটি আছে। আর প্রথম প্রশ্নটা আমি বুঝি নাই, শিমু। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল, লাইফস্টাইল বা ফ্যাশন কেন্দ্রিক নিউজ প্রকাশ করা হয়, অর্থাৎ এখনো লাইফস্টাইল বা fashion কেন্দ্রিক নিউজ প্রকাশ করা হয়, তাতে কি নারীকে
অবজেক্টিফাইড এর বাইরে গিয়ে কখনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বা হলেও তাদের ইন্টারনাল স্ট্রাগলটা কেমন চলে? আজানের আহ শব্দের কারণে হয়তো হ্যাঁ, আমি আসলে একটু কম শুনতে পাচ্ছি। যদি আমি বুঝে থাকি প্রশ্ন, তাহলে হচ্ছে যে লাইফস্টাইল বিষয়ক যেই নিউজ গুলো প্রকাশ করা হয়, সেগুলো আসলে নারীকে কি চোখে দেখে বা অবজেক্টিফাই করে কিনা, সেটি তো প্রশ্নটা। হ্যাঁ, আচ্ছা। আহ, অবজেক্টিফাইড এর বাইরে অবজেক্টিফাইড এর বাইরে গিয়ে কিছু করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে কিনা, এবং যদি হয়ে থাকে কাজটা শিমুল, আমি আপনাকে একেবারেই শুনতে পাচ্ছি না, আপনি যদি আরেকবার আমাকে বলেন। আচ্ছা, অবজেক্টিফাই এর বাইরে গিয়ে কিছু করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে কিনা, অর্থাৎ নারীকে অবজেক্টিফাই করার বাইরে গিয়ে কিছু করার করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে স্ট্রাগলটা কেমন? আচ্ছা, এইটা তো আসলে এই ধরনের নিউজ তো আসলে করাই হয় কিন্তু ব্যবসার জন্য। মানে আপনি লাইফস্টাইল বিষয়ক যে নিউজ গুলো দেখেন, নারীর লাইফস্টাইল বিষয়ক, সেগুলো তো আসলে একদম পিওর বিজনেস, এর বাইরে কিছু না। আমার হাতে তো যদি ক্ষমতা থাকতো, আমি তো নিশ্চয়ই এই ধরনের সংবাদ বা এই ধরনের প্রোগ্রাম হতে দিতাম না। কিন্তু এটা তো হয় তো, এটার বাইরে গিয়ে আসলে করার সুযোগ, মানে আপনি যদি ব্যবসা করতে না চান, তাহলে আর এই সংবাদগুলো তখন যাবে না। কিন্তু এগুলো তো আসলেই মানে পুঁজির সাথে জড়িত এবং পুঁজিবাদের সাথে জড়িত। ফলে এইগুলো, এটা আসলে ঠিক কিভাবে মানে করা করা হয়েছে কিনা আমার মনে হয় না। যে দুই একটা বিচ্ছিন্ন ভাবে হয়তো একটা দুটো অনুষ্ঠান করা হতে পারে, কিন্তু সামগ্রিক ভাবে কিন্তু করা হয় না বা হয়নি। কারণ এটা তো সহজ ব্যাপার না, বললাম তো আপনাকে, যেটা হচ্ছে পুঁজিবাদের সাথে যেহেতু জড়িত, পয়সা আসে এই ধরনের সংবাদে। ফলে ওইখানেই এটা থেমে যায়, বা ওইখানেই আসলে এই যে জিনিসটা আটকা পড়ে যায়, প্রতিবন্ধকতার সামনে পড়ে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে সময় প্রায় শেষ, উর্মি আপা, একদম শেষ মুহূর্তে আছি। আহ, আপনি আপনার জায়গা থেকে শেষ কিছু বলতে চান কিনা দর্শকদের জন্য? না, মানে আলাদা করে শেষ কি বলবো আপনাদের, মানে আজকে আমরা যেইটা নিয়ে কথা বললাম, যে গণমাধ্যমে নারী, আসলে নারীর প্রতিবন্ধকতা এবং সেই সাথে গণমাধ্যমে নারীর অবস্থান ইত্যাদি ইত্যাদি, এটা যদি আমি বলি, তাহলে এক কথায় আমি বলবো যে অনেকখানি রাস্তা আসলে পার হয়ে আসা গেছে, কিন্তু এখনো তো অনেক পথ বাকি। আর যেটি আমি এর আগে একবার বলেছিলাম, যে আসলে যদি এই পেশাতে, আমি যদি শুধু প্রফেশন নিয়ে বলি, অন্য সব অ্যাক্টিভিজম বা ইত্যাদি ইত্যাদি, ফেমিনিজম, এগুলো বাদ রেখে শুধু যদি প্রফেশনের কথা বলি, তাহলে আসলে এই পেশাটা অনেক সময় এবং ধৈর্য ডিজার্ভ করে। এইটা যদি কোনো মেয়ে দিতে পারে, এবং একেবারে, আপনি জানেন যে যে কোনো পেশাতেই তো তাই করে, কিন্তু এখানে যেহেতু এই জায়গাটাই একটু অন্যরকম, আপনার আসলেই তো কোনো সময় ঠিক নাই, যে কোনো সময় আপনাকে নিউজের জন্য আপনাকে মানে স্থির থাকতে হয়, মানে যে কোনো সময় নিউজের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হয়। হ্যাঁ, ফলে এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে যদি ধৈর্য ধরে কেউ টিকে থাকে, দম ধরে যদি কেউ টিকে থাকে, তাহলে তার একটা ফলাফল পাওয়া যাবে। আর এইরকম আমার মনে হয় যে দুনিয়ার সবাই তো আসলে নারীবাদী হবে না। হ্যাঁ, কিন্তু নারীর অন্তত যেই মানে স্বাভাবিক যে বিষয়গুলো, নারীর বান্ধব করার জন্য যে স্বাভাবিক বিষয়গুলো, সেইগুলো যদি আমরা বুনে দিতে পারি, ভেতরে রোপণ করতে পারি, তাহলে হয়তো একটা ফলাফল একটা সময় পাওয়া যাবে। এটুকুই। অসংখ্য ধন্যবাদ উর্মি আপা। আমরা নিশ্চয়ই আবার আরো কোন সামনে কোনো আড্ডায় একত্রিত হব। আজকের মতো আজকে আমাদের আলোচনা শেষ করছি। আগামী মাসের শুরুতে আমরা আবার চলে আসবো নারীবাদী বৈঠকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ শিমুল, আপনাকে।